তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যেটা আমরা পর্ব 1-এ শিখেছিলাম ওখান থেকে শুরু করি। প্রারম্ভিক জেরের টাকাটা এখানের কোনো ঘরে বসবে না, কারণ প্রারম্ভিক জের এটা তুমি ক্রয় বলতে পারবা না, প্রারম্ভিক জের তুমি এটা বিক্রয় বলতে পারবা না। তাহলে কোন ঘরে বসবে? প্রারম্ভিক জেরের টাকাটা উদ্ধৃত্যের ঘরে বসবে। তাহলে 200 কেজি ধরো আছে 10 টাকা দরে, কত হইল? 2000 টাকা। রাইট, 200 কেজি 10 টাকা করে 2000 টাকা। তাহলে এই যে আমরা জানলাম যে প্রারম্ভিক জের এটা প্রশ্নের শুরুতে থাকবে, যেটা আমাদের ক্রয়ের ঘরেও বসবে না, ইস্যুর ঘরেও বসবে না, সেটা কোথায় চলে যাবে? সরাসরি জেরের ঘরে। কোন ঘরে যাবে শিক্ষার্থী বন্ধুরা? সরাসরি জেরের ঘরে বসবে। 200 একক 10 টাকা দরে, মূল্য হলো 2000 টাকা। রাইট, এখন আসো, ধরো দেওয়া আছে জানুয়ারি 2 আমরা কাঁচামাল ক্রয়, এটা ক্রয় নামে থাকতে পারে, কাঁচামাল ক্রয় নামে থাকতে পারে, অথবা আগমন নামে থাকতে পারে। আগমন মানে কি? আগমন মানে পণ্যটা তুমি ব্যবসায় এসেছে, পণ্য ক্রয় করলে ব্যবসায় আগমন ঘটে। এমনকি এটার নাম এভাবেও থাকতে পারে, গ্রহণ নামেও থাকতে পারে। কি নামে থাকতে পারে? গ্রহণ। অথবা এটার নাম থাকতে পারে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত মানে তুমি পণ্যটা বিক্রি করেছিলা, সেই পণ্যটা, যে পণ্যটা তুমি বিক্রি করেছিলা সেই পণ্যটা আবার প্রতিষ্ঠানে রিটার্ন আসছে, অর্থাৎ প্রতিষ্ঠানের ফেরত আসছে, তার মানে এটা আগমন ঘটছে। বিক্রয় ফেরত নামে থাকতে পারে। আর একটা নামে থাকতে পারে, সেটা হলো কারখানা হতে ফেরত। কারখানা হতে ফেরত। সেক্ষেত্রে বন্ধুরা ভালো করে খেয়াল করো, ক্রয়ের অনেকগুলো নাম থাকতে পারে, এগুলো সব এই ঘরে বসবে। কোন ঘরে বসবে? এই ঘরে। ক্রয় নামে থাকতে পারে, আগমন নামে থাকতে পারে, গ্রহণ নামে থাকতে পারে, বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কিন্তু পণ্যটা আসছে, পণ্য বিক্রি করছিল আবার ওরা ফেরত দিচ্ছে, তার মানে পণ্যটা তোমার কাছে আসছে। এমনকি এটার আরেকটা নাম থাকতে পারে কি? কারখানা হতে ফেরত। কারখানা হতে ফেরত মানে কি? তুমি পণ্যটা কারখানায় পাঠাইছিলা, ওই পণ্যটা তারা প্রোডাকশনে যেতে পারতেছে না, তোমার কাছে আবার রিটার্ন করছে, তাহলে পণ্যটা আবার কি তোমার কাছে ফিরে আসছে। তার মানে কারখানা হতে ফেরত যদি থাকে, সেটাও আমরা বুঝবো কি? ক্রয় বা আগমন। তাহলে ক্রয়ের এগুলা নাম থাকতে পারে। ঠিক একইভাবে আসো বিক্রয়। বিক্রয়ের প্রথমটা তো আমি বলেছি যে ইস্যু নামে থাকতে পারে, বিক্রয় মানে ইস্যু নামে থাকতে পারে। বিক্রয় সরাসরি বিক্রয় নামে থাকতে পারে। এরপর থাকতে পারে নির্গমন। কি নামে থাকতে পারে? নির্গমন নামে থাকতে পারে। এরপর থাকতে পারে ঘাটতি নামে থাকতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো, এই ভাষাটা অনেক সময় এরকম থাকে, সরবরাহকারীকে ফেরত। সরবরাহকারীকে ফেরত দেওয়া হলো, এই নামেও থাকতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, এই ভাষাগুলো আমাদের ভালো করে বুঝতে হবে, কারণ এই ভাষাগুলোই অনেক সময় আমাদের কি করে প্রবলেমে ফেলে দেয়। ক্রয়ের কি কি নাম থাকতে পারে? ক্রয় নামে থাকতে পারে, আগমন নামে থাকতে পারে, গ্রহণ নামে থাকতে পারে, বিক্রয় ফেরত নামে থাকতে পারে, কারখানা হতে ফেরত। এই সবগুলোই কি বোঝাচ্ছে? ক্রয় বোঝাচ্ছে। সবগুলোই কি বোঝাচ্ছে? ক্রয় বোঝাচ্ছে। আর বিক্রয়ের কি কি নাম থাকতে পারে? শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, বিক্রয়ের নাম থাকতে পারে ইস্যু, এটা বিক্রয়। শুধু বিক্রয়, এটাও তো বিক্রয়। নির্গমন থাকতে পারে, নির্গমন মানে কি? বিক্রি করছো। ঘাটতি, ঘাটতি তো আমি অলরেডি বুঝাইছি যে তুমি পণ্য বিক্রি করছো কিন্তু ক্রেতা সব পরিমাণ ঠিকভাবে পায় নাই, 10 কেজি 20 কেজি পায় না, এটা ঘাটতি হয়েছে, তোমাকে আবার ইস্যু করতে হবে, তার মানে এটাও বিক্রয়। সরবরাহকারীতে ফেরত। সরবরাহকারী মানে কি? সরবরাহকারী মানে হলো তোমার ব্যবসায় যারা পণ্যটা তুমি যাদের কাছে কিনেছিলা, অর্থাৎ যারা বিক্রেতা, যাদের কাছ থেকে পণ্য তুমি কিনেছিলা, তুমি ক্রেতা, কিন্তু তাদেরকে তুমি পণ্যটা ফেরত দিছো, এটাকে আমরা বলতে পারি, এটার আরও একটা নাম থাকতে পারে, সেটা হতে পারে কি? ক্রয় ফেরত। কি নামে থাকতে পারে? সরবরাহকারীকে ফেরত মানে কি শিক্ষার্থী বন্ধুরা? ক্রয় ফেরত। তুমি পণ্যটা ফেরত দিছো, সরবরাহকারীকে ফেরত, যারা তোমাকে সরবরাহ করছিল পণ্য, তাদেরকে পণ্যটা আবার ফেরত দিয়ে আসছো। তাহলে এই সবগুলো হলো বিক্রয়ের ঘরে, একক দর মূল্য, এভাবে বসায় আমরা কি অঙ্কটা শেষ করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ভাষাগত প্রবলেম আমরা বুঝতে পেরেছি, এবং আমাদের পর্ব 1-এ আমরা কিন্তু বেসিক সব জিনিস বুঝাইছি। এখন আজকে আমরা পর্ব 2-এ আছি, আমরা আজকে রিয়েল অঙ্ক করব।
তাহলে চলো আমরা এখন রিয়েল অঙ্কে চলে যাই, তোমরা আমার সাথেই থাকবা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলরেডি কিন্তু উদ্দীপকটা আমরা পেয়ে গেছি। তোমরা স্ক্রিনে উদ্দীপকটা দেখতে পাচ্ছ। আমি স্ক্রিনে উদ্দীপকটা নিয়ে আসছি, তোমরা একটু উদ্দীপকটা দেখো। উদ্দীপকটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা। এখন এই যে উদ্দীপকটা আমরা নিয়ে আসলাম, এই উদ্দীপকটাই আমরা সলভ করব ফিফো, লিফো এবং অ্যাভারেজ পদ্ধতিতে। And I am ensuring you that after the ending of this class you will be able to problem all the problems related with this inventory system mathematical problem ইনশাআল্লাহ। সো আমি তোমাদেরকে আবারও বলতেছি, যারা পর্ব 1 মিস করেছো, এটা কিন্তু পর্ব 2 চলতেছে। পর্ব 1 যারা মিস করেছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাও। ওখানে তুমি একটা প্লেলিস্ট পাবা, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়। ওই অষ্টম অধ্যায়ের ভিতরে আমার আজকের এই ক্লাসের প্রথম পর্ব আছে, অথবা আজকের ক্লাসের ডেসক্রিপশন উল্টা ভি আছে, ডেসক্রিপশন বক্সে ক্লিক করো, ওখানেও প্রথম পর্বে পাবে, অথবা শেষের দিকেও দেখবা প্রথম পর্বটা চলে আসবে। যাই হোক, কথা না বাড়াই, আমি এখন উদ্দীপকটা পড়ি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি কোম্পানির উৎপাদন বিভাগ থেকে প্রাপ্ত তথ্যাবলী 2019 সালের মে মাস। 2019 সালের মে মাসে একটা কোম্পানির প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করেছি, যেই ইনফরমেশনগুলো আমরা এখন পড়তে যাচ্ছি। তোমরা ভালো করে খেয়াল করো। মে মাসের 1 তারিখ প্রারম্ভিক জের বা প্রারম্ভিক উদ্ধৃত্ত 50 কেজি, প্রতি কেজি 10 টাকা ধরে। মে মাসের 1 তারিখ আমাদের কি ছিল? বিগিনিং ইনভেন্টরি ছিল, অর্থাৎ ব্যালেন্স ছিল, ব্যালেন্স বিডি বা আমাদের প্রারম্ভিক উদ্ধৃত্ত ছিল 50 কেজি, প্রতি কেজি 10 টাকা ধরে। ধরো এটা চাল, একটা পণ্য, ধরো চাল। মে 8 তারিখ কাঁচামাল ক্রয় করেছি 100 কেজি, প্রতি কেজি 12 টাকা ধরে। মের 8 তারিখ আমরা আবারও কাঁচামাল ক্রয় করেছি 100 কেজি, প্রতি কেজি 12 টাকা ধরে, রাইট। মে 14 কারখানা ইস্যু করছি 60 কেজি। মে মাসের 14 তারিখ কী করেছি? কারখানায় ইস্যু করেছি 60 কেজি, অর্থাৎ ইস্যু মানে কি? বিক্রয়, রাইট। মে মাসের 20 তারিখ, মে মাসের 20 তারিখ আবার আমরা কি করেছি? 80 কেজি পণ্য কিনেছি 13 টাকা দরে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো। মে মাসের 20 তারিখ আমরা আবার কি করেছি? পণ্য ক্রয় করেছি 80 কেজি 13 টাকা দরে। শেষ লেনদেন এন্ট্রি মে মাসের 25 তারিখ আমরা আবারও বিক্রয় করেছি 120 কেজি, এবং ইস্যুর দর কিন্তু এখানে দেওয়া থাকবে না। ইস্যুটা আমরা বিক্রি মানে ইস্যু বা বিক্রয়ের দর আমরা ফিফো, লিফো বা অ্যাভারেজ মেথডে বের করব, রাইট। শিক্ষার্থী বন্ধুরা, এখন এই উদ্দীপকটা আমি 3টা সিস্টেমে করাবো, ফিফোতে করাবো, লিফোতে করাবো, অ্যাভারেজে করাবো। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। উদ্দীপকটা কিন্তু আমরা অলরেডি পড়েছি। এখানে প্রারম্ভিক মজুদ ছিল, ক্রয় হয়েছে, পরে ইস্যু মানে বিক্রি হয়েছে, আবার ক্রয় হয়েছে, আবার ইস্যু হয়েছে, ইস্যুর কোনো দর দেওয়া নাই, যেটা আমরা বের করব। তাহলে প্রথম কাজ হলো আমাদের ছক আঁকা। ছকটা আমরা কিভাবে আঁকবো? পর্ব 1-এ তোমাদেরকে শিখাইছিলাম, পর্ব 2-এ এখন আবার শিখাইতেছি, তোমরা খেয়াল করো। আমরা যে কাজটা করব, আমরা 1 স্কেল পরিমাণ জায়গা নেব। আমি এই যে 1 স্কেল পরিমাণ জায়গা নিলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবা আমি 1 স্কেল পরিমাণ কি করলাম? জায়গা নিলাম। 1 স্কেল পরিমাণ আমি জায়গা নিলাম একটু বড় করে। এখানে আমি তারিখের জন্য একটা ঘর রাখবো, এটা আমার তারিখের ঘর। শিক্ষার্থী বন্ধুরা এটা আমার তারিখের ঘর। এরপর ছোট্ট করে আমি একটু বিবরণের ঘর নেব। প্রথমটা তারিখ, পরেরটা হলো বিবরণের ঘর। আবারও বলতেছি, যারা পর্ব 1 মিস করেছো ইউটিউব চ্যানেলে চলে যাও, তানজিরুল হোসেন রাব্বি লিখে ইউটিউব সার্চ দাও, ওখানে আমার পর্ব 1 আছে ইনশাল্লাহ। ওখানে এই ছকটা ডিটেলস তোমাদেরকে আমি বুঝাইছি। তাহলে 1 স্কেল পরিমাণ জায়গা নিলাম। খাতাটাকে অবশ্যই পাতাল্য করে নেব, পাতাল্য করে ধরলাম। প্রথমে তারিখের ঘর, পরে বিবরণের ঘর, পরে যে ফাঁকা অংশ এটাকে আমরা সমান 3টা ভাগে ভাগ করব। কয়টা ভাগে ভাগ করব? সমান 3টা ভাগে ভাগ করব। তাহলে 3টা ভাগে ভাগ করি। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। আনুমানিক আমি 3টা ভাগে কি করলাম শিক্ষার্থী বন্ধুরা? ভাগ করলাম। এটা আনুমানিক আমি একটা ভাগ করে ফেললাম। এরপর আমি কি করব? এটার পেটটা কেটে দেব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো, আমি কি করলাম? পেটটা কেটে দিলাম। এরপর প্রত্যেকটা অংশকে আবার 3টা করে ভাগ করব। প্রত্যেকটা অংশকে আমি আবার এখন 3টা করে
ভাগ করছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো। তাহলে আমাদের ছক আঁকা হয়ে গেল। প্রথম ঘরে আমাদের হবে তারিখ। শিক্ষার্থী বন্ধুরা এটা আমি তোমাদেরকে গত পর্বে শিখাইছিলাম এই অধ্যায়ের। পরে হবে আমাদের বিবরণ, তারিখের পর হয় বিবরণের ঘর। এর পর আমরা কি করব, ক্রয়ের ঘর। এটা আমাদের ক্রয়ের ঘর। এটা আমাদের ইস্যু নামেও থাকতে পারে, আবার বিক্রয় নামেও থাকতে পারে। আর শেষেরটা আমাদের উদ্ধৃত্ত বা জেরের ঘর। শেষের ঘরটা আমাদের কি, উদ্ধৃত্ত বা জেরের ঘর। আমরা এখানে একক লিখব, একক, দর, মূল্য লিখব। এখানে একক হিসাবে আমাদের কি দেওয়া আছে, কেজি। এখানে আমাদের একক হিসাবে কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি দেখো একক হিসাবে আমাদের কি দেওয়া আছে, কেজি। ডজন থাকতে পারে, মন থাকতে পারে, টন থাকতে পারে, হালি থাকতে পারে, দিস্তা থাকতে পারে, গজ থাকতে পারে, যেটা থাকে তোমরা সেটাই লিখবে। এককটা কেজি লিখলাম। এরপর হলো আমাদের দর। দর প্রত্যেকটা দেখো দর দেওয়া আছে। দরটা অবশ্যই কিসে থাকে, টাকায় দেওয়া থাকে। এককরে দর দিয়ে গুণ দিলে আমাদের কি বের হবে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল্য বের হবে। এটা অবশ্যই টাকায় থাকবে। ঠিক একইভাবে একক, দর, মূল্য এটা আমরা প্রত্যেকটা ঘরে লিখব। একক, দর, মূল্য। শিক্ষার্থী বন্ধুরা আবার এখানেও লিখব একক, দর, মূল্য। মূল্যটা হয় টাকায়, দরটাও হয় টাকায়, এককটা এখানে আমাদের দেওয়াই আছে কেজি, কেজিটা লিখলাম। দর হয় টাকায়, আর এককটা হয় কেজি। রাইট রাইট। মাঝখানে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব। ধর আমাদের প্রতিষ্ঠানের নাম নাই, আমরা আনুমানিক একটা যদি নাম লিখি সেটা লিখব। আর আমরা কি করতে যাচ্ছি, আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো মাল খতিয়ান হিসাব। আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি সেই অঙ্কের নাম হলো মাল খতিয়ান হিসাব। মাল খতিয়ান হিসাব। এখানে অবশ্যই একটা নাম থাকবে, কোন কোম্পানির নাম যদি লেখো জনাব রহিম সাহেবের, এগুলো লিখে নিও। আর এখানে তিনটা কথা থাকে, ওখানেও তিনটা কথা থাকে। আমি পর্ব 1-এ এটা লিখতে পারি নাই কোনো কারণে, এটা আমি লিখি নাই, এখন লিখে দিচ্ছি। এটা এখানে যে তিনটা কথা থাকে সেটা সহজে মনে রাখার জন্য হলো মা, কো, বি। এখানে তিনটা কথা থাকে, সেটা মনে রাখার উপায় হলো মা খাবি। উত্তরাঞ্চলের অনেক জায়গায় আমি দেখছি মা হামাক ভাত দে, ওখানে মাকে শ্রদ্ধার কারণে, আমি জানি না কি কারণে তুই সম্বোধন করা হয়। যাই হোক, আমি মাপ চাইতেছি, এটা জাস্ট অঙ্কের সাথে আমরা মনে রাখবো। মা খাবি, মা খাবি মানে মা কবি। এই মা কবিতে কি হয়, মাতে হয় মালের বিবরণ, কোতে হয় কোড নাম্বার, আর বিতে হয় বিন নাম্বার। মালের বিবরণ, কোড নাম্বার, বিন নাম্বার। সহজে মনে রাখার হলো মা কো বি, মালের বিবরণ, কোড নাম্বার, বিন নাম্বার। আর এখানে হয় সপু,
স স পু, স স পু। সতে হয় সর্বোচ্চ মাত্রা, আবার সতে হয় সর্বনিম্ন মাত্রা। এটা মজুদের ক্ষেত্রে থাকে, তোমরা ফিনান্সে পড়ছো। আর পুতে হয় পুনঃফরমায়ের সীমা বা মাত্রা, পুনঃফরমায়ের সীমা বা মাত্রা। তাহলে এখানে হয় মা কবি, ওখানে হয় শশাপু, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃফরমায়ের সীমা। তাহলে এই মোটামুটি অঙ্কের স্ট্রাকচার, এটা কিন্তু পর্ব 1-এ আমরা শিখেছিলাম শিক্ষার্থী বন্ধুরা। আমার বিশ্বাস তোমরা পর্ব 1 থেকে এই যে সিস্টেমটা মাত্র তোমাদেরকে আমি দেখাইলাম, এটা তোমরা আশা করি দেখেছো। আজকে আমরা যে কাজটা করব, আমরা এই উদ্দীপকটা, যে উদ্দীপকটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই উদ্দীপকটা আমরা এই যে 3টা ফরম্যাট তোমাদের সামনে আমি এনে রেখেছি, এই 3টা ফরম্যাটে আমি এটা সলভ করার শিক্ষার্থী বন্ধুরা চেষ্টা করব। এবং তোমরা ভালো করে উদ্দীপকটা খেয়াল করো। উদ্দীপকটা অলরেডি তোমাদেরকে আমি পড়াইছি, এখন আমি সলিউশনে যাচ্ছি। আমি প্রথমে যে পদ্ধতিটা অঙ্কটা করতে চাচ্ছি সেটা হলো ফিফো পদ্ধতি। আমি এখন এই অঙ্কটা সলভ করব মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায়ের যে মাল খতিয়ান হিসাব, এখানে কোনো ব্যক্তির নাম দিয়ে দিও, জনাব রহিম সাহেব এটা দিয়ে দিও। এই যে মাল খতিয়ান হিসাব আমি এখন করতে যাচ্ছি, এটা আমি এখন কোন পদ্ধতিতে করব শিক্ষার্থী বন্ধুরা? এটা আমি এখন ফিফো পদ্ধতিতে করব। এখন ফিফো পদ্ধতি কি ছিল? ফিফো পদ্ধতি হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট। যেগুলো আমরা আগে কিনেছি সেগুলো আমরা আগে বিক্রি করব, এবং ফিফোর ক্ষেত্রে উপর থেকে বিক্রি করে করে আমরা নিচের দিকে নামি। ফিফোর ক্ষেত্রে উপর থেকে বিক্রি করে করে আমরা নিচের দিকে নামি, অর্থাৎ যেগুলো আমরা আগে কিনেছিলাম সেগুলো আমরা আগে বিক্রি করব, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথমেই তারিখ লিখতে হবে, আমাদের কত সালের? 2019 সালের। আমি একটু ছোট করে লিখি, না হলে কিন্তু আমার এই অঙ্কটা এই স্পেসের ভিতর ধরানো কঠিন হবে। মে মাসের 1 তারিখ। মে মাসের 1 তারিখ আমাদের কি ছিল শিক্ষার্থী বন্ধুরা? তোমরা দেখতে পাচ্ছ মে মাসের 1 তারিখ আমাদের ছিল প্রারম্ভিক উদ্ধৃত, মানে প্রারম্ভিক জের। মে মাসে আমাদের কি ছিল? প্রারম্ভিক জের। এটা অঙ্কের প্রথমেই সাধারণত থেকে থাকে প্রারম্ভিক জের, যেটাকে আমরা ব্যালেন্স বিডি নামে বলতে পারি। প্রারম্ভিক জের বা প্রারম্ভিক উদ্ধৃত। এখানে কত ছিল? প্রারম্ভিক উদ্ধৃত ছিল শিক্ষার্থী বন্ধুরা 50 কেজি। এটা কিন্তু ক্রয়ের ঘরেও বসবে না, ইস্যুর ঘরেও বসবে না, কারণ প্রারম্ভিক জের মানে কি? পণ্য ক্রয় বোঝায় না, প্রারম্ভিক জের মানে ইস্যু বোঝায় না, প্রারম্ভিক জের মানে উদ্ধৃত বোঝায়। তাহলে 50 কেজি আমরা লিখলাম, 50 কেজি। এবং প্রতি কেজির দর দেওয়া আছে কত শিক্ষার্থী বন্ধুরা? প্রতি কেজির দর দেওয়া আছে 10 টাকা। তাহলে 50 গুণ 10 500 টাকা। 50 গুণ 10 কত হলো শিক্ষার্থী বন্ধুরা? 500 টাকা। এটা যেহেতু আমাদের শেষ, তাই এটা আমরা ক্লোজ করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা। এটা আমাদের শেষ, তাই এটা আমরা কি করলাম শিক্ষার্থী বন্ধুরা? ক্লোজ করে দিলাম। ওকে, চলে যাই আমরা পরে। মে মাসের কয় তারিখ? মে মাসের 8 তারিখ। মে মাসের 8 তারিখ আমাদের কি হয়েছিল শিক্ষার্থী বন্ধুরা? মে মাসের 8 তারিখ আমরা কাঁচামাল ক্রয় করেছিলাম। কি করেছিলাম? কাঁচামাল ক্রয় করেছিলাম। তার মানে আমরা লিখি ক্রয়। আমরা কি করেছিলাম? ক্রয় করেছিলাম। কত কেজি ক্রয় করেছিলাম শিক্ষার্থী বন্ধুরা? এখানে দেওয়া আছে 100 কেজি। আমরা কত কেজি ক্রয় করেছিলাম? 100 কেজি। 100 কেজি। তাহলে এখানে আমরা লিখি 100 কেজি। এটা যেহেতু ক্রয়ের ঘর দেখাই আছে, ক্রয়ের ঘর 100 কেজি। প্রতি কেজি আমরা কত করে ক্রয় করছিলাম শিক্ষার্থী বন্ধুরা? প্রতি কেজি আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রতি কেজি আমরা কত করে ক্রয় করছিলাম? 12 টাকা করে। তাহলে দরটা এখানে লিখলাম 12। 100 গুণ 12, তাহলে মোট মূল্য কত হয়? 1200। 100 গুণ 12, তাহলে মোট মূল্য কত হয়? 1200। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা বোঝার দরকার তোমাদের, সেটা হলো আমরা কিন্তু 100 কেজি মাত্র কিনেছি। কত কেজি কিনেছি? 100 কেজি। এই 100 কেজি কিন্তু আমরা মাত্র কিনেছি, কিন্তু আমাদের হাতে আগে কত ছিল সেক্ষেত্রে বন্ধুরা তোমরা খেয়াল করো, আমাদের হাতে আগে কত ছিল? 50 কেজি। তাহলে এই জেটটা কিন্তু আগে নামবে। মে মাসের 1 তারিখে আমাদের 50 কেজি হাতে ছিল,
মে মাসের 1 তারিখ আমাদের 50 কেজি হাতে ছিল, অর্থাৎ জের ছিল। এরপর নতুন করে আমরা 100 কেজি কিনছি, তাহলে 50 কেজি আগে নামাইতে হবে, যেহেতু 50 কেজি আমাদের আগেই ছিল। আমরা এই 50 কেজির এই বস্তা নামাইলাম। এরপর আমরা কি করলাম, 100 কেজি যেহেতু কিনেছি, এই 100 কেজিটা ভিতরে নিয়ে আসলাম। 100 গুণ 12, 1200। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করো, এটা যদি না বুঝো তাহলে কিন্তু প্রবলেমে পড়বা। এখানেই কিন্তু অঙ্কর মার পেঁয়াজ এখানেই লুকায়িত। আমি আর একটু বুঝাই দিচ্ছি, দাঁড়াও, তুমি একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। এখানে দেখো, আমি কিন্তু 50 আর 102টা যোগ করি নাই। 50 এবং 102টা কি করি নাই, যোগ করি নাই। আমি কিন্তু 150 লিখতে পারতাম, কিন্তু সেটা সম্ভব না, কারণ 50 কেজি এইটার দর হলো 10 টাকা, আর 100 কেজি এইটার দর কত, 12 টাকা। দুইটার দর কিন্তু সেম না। দোকানে গিয়ে দেখো যে অনেক চাল থাকে, সব চালের বস্তা কি একসাথে করে এক বস্তায় রাখে বা এক জায়গায় মজুত করে রাখে না। ধরো যেই চালের দাম বেশি সেটা আলাদা বস্তা, যেটা একটু মিডিয়াম সেটা আলাদা বস্তা, যেটা আরও কম সেটা আলাদা বস্তা। নাজির শাইল এক বস্তা একদিকে থাকে এক বস্তা। এরপর হলো তোমার, আমি যদি বলি আতপ একদিকে, মিনিকেট একদিকে, পোলাউট চাল একদিকে, 29 একদিকে, 49 একদিকে, হ্যাঁ, কালো জিরা চাল একদিকে। সব চালগুলো আলাদা থাকে। বস্তার দর আলাদা হওয়ার কারণে কিন্তু আমরা যোগ করতে পারিনি, প্রত্যেকটা কি করছি, আলাদা নামাইছি। 50 কেজির দর আগেই ছিল, আর নতুন 100 কেজি ক্রয়ের কারণে আমার 50 কেজির সাথে 100 কেজি নতুন করে অ্যাড হয়েছে। রাইট, চলে যাই আমরা পরের 8-এর পর কত তারিখ, 14 তারিখ, মে মাসের 14 তারিখ। 14 তারিখে আমি কি করছি, শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো। 14 তারিখ আমি ইস্যু করছি। 14 তারিখে আমি কি করছি শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো। 14 তারিখ আমি কি করছি, ইস্যু করছি। ইস্যু করছি কত কেজি, 60 কেজি। আর তাহলে আগে ইস্যু লিখি, ইস্যু করছি। ইস্যুর ঘর কোনটা, এই হলো ইস্যুর ঘর। ইস্যুর ঘর কোনটা, এইটা হলো ইস্যুর ঘর। কত কেজি করছি, 60 কেজি। এই যে দেখো, 60 কেজি ইস্যু করছি। কত কেজি ইস্যু করছি, 60 কেজি। এখন এখানে প্রশ্ন হইল, আমি যে এখানে 60 কেজি ইস্যু করছি, আমার কাছে দুইটা বস্তা আছে। এক বস্তায় আছে 50 কেজি, এক বস্তায় আছে 50 কেজি, আর এক বস্তায় আছে 100 কেজি। এখন আমাকে 60 কেজি বিক্রি করতে হবে। কোনটা আগে ধরবো, 50 কেজি আগে ধরবো না 100 কেজি আগে ধরবো? রাইট, আমরা 50 কেজি আগে ধরবো, কারণ আমরা কোন পদ্ধতিতে অঙ্ক করতেছি, ফিফো। ফিফো মানে কি, যেগুলো আগে কিনেছি সেগুলো আগে বিক্রি করব। 50 কেজির বস্তা, 100 কেজির বস্তা, কোন বস্তাটা আগে কিনেছি, 50 কেজি। তাহলে যেহেতু 60 কেজি আমাদের বিক্রি করতে হবে, এই 50 কেজির এই বস্তাটা আমি আগে বিক্রি করে দিলাম। 50 কেজির দর হলো 10 টাকা করে রাখলাম। 50 কেজির বস্তা আমি কি করলাম, আগে ছেড়ে দিলাম, কারণ ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা আগে কিনেছি সেটা আমি কি আগে বিক্রি করব। রাইট, তাহলে আমাকে 60 কেজি যেহেতু বিক্রি করতে হবে, 50 কেজি আমি বিক্রি করে দিছি, আরও দরকার 10 কেজি। এই 10 কেজি স্বাভাবিকভাবেই আমি এই যে 100 কেজির বস্তা আছে, 100 কেজির বস্তা খুলে সেখানে 10 কেজি আমি বিক্রি করে দেব। এটার দর হলো 12 টাকা। 100 কেজি থেকে আমি 10 কেজি বিক্রি করে যদি দেই, তাহলে 100 কেজির বস্তায় আমার থাকবে কত, 90 কেজি। সেক্ষেত্রে বন্ধুরা এই প্যাচটা তোমরা ভালো করে খেয়াল করো। আবার দেখো, আমার কাছে দুইটা বস্তা আছে, একটা হলো 50 কেজি, একটা হলো 100 কেজি। 50 কেজির দর 10 টাকা, 100 কেজির দর 12 টাকা। এখন আমাকে বলছে এখানে কি 60 কেজি বিক্রি করার জন্য, ইস্যু করতে বলছে কত, 60 কেজি। যেহেতু এটা ফিফো সিস্টেম করি, আগে যেটা কিনছি সেটা আমি আগে বিক্রি করব। তাহলে এই যে 50 কেজির যে বস্তা আছে আর 100 কেজির যে বস্তা আছে, এই দুইটার ভিতরে আগে কোনটা কিনেছি, 50 কেজির বস্তা। তাহলে 50 কেজি আমি আগে বিক্রি করলাম, বিক্রি হয়ে গেল। যেহেতু 60 কেজি আমার বিক্রি করতে হবে, আরও 10 কেজি দরকার, তাহলে 100 কেজি থেকে আমি 10 কেজি ছেড়ে দিলাম। তাহলে 100 কেজির এখানে আমার থাকলো কত, 90 কেজি। প্রত্যেক বস্তা অনুযায়ী তার সামনে সামনে কি করলাম, দরটা সুন্দর করে বসাইয়া দিলাম। তাহলে এখানে হলো 500, 10 গুণ 12, 120, আর এখানে আমাদের হলো 90 গুণ 12, 90 গুণ 12, 1080 টাকা। 1080 টাকা। রাইট শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার বিশ্বাস যে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে আশা করি কোনো সমস্যা হয় নাই। তাহলে চলে আসি পরে, মে 14 গেল, পরে মে 20, মে 20
মে মাসের 20 তারিখ কি করছে? মে মাসের 20 তারিখ আবার পণ্য ক্রয় করছে। মে মাসে কি করছে? 20 তারিখ আবার পণ্যটা ক্রয় করছে। তাহলে আমরা এখানে লিখি ক্রয়, ক্রয় কত কেজি ক্রয় করছে শিক্ষার্থী বন্ধুরা? দেখো 80 কেজি ক্রয় করছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 80 কেজি যেহেতু ক্রয় করছে, 80 কেজি ক্রয় করছে এবং 80 কেজি যে ক্রয় করছে দর কত ছিল? 13 টাকা দর ছিল। 80 কেজি ক্রয় করছে, 13 টাকা দর ছিল, লিখলাম 13 টাকা। তাহলে যদি গুণ দেই কত হয়? 80 গুণ 13 1040 টাকার ঘরে বসাইলাম 1040। এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমার 90 কেজির যে বস্তাটা ছিল সেটা কিন্তু আমার হাতেই ছিল, উদ্ধৃত্ত। সেই উদ্ধৃত্তটা আমি আগে নামাবো। 90 কেজির বস্তা এটা আমার আগেই হাতে ছিল শিক্ষার্থী বন্ধুরা, এটা আমি উদ্ধৃত্ত নামাইলাম। এই উদ্ধৃত্তের সাথে এখন নতুন করে যেহেতু পণ্য ক্রয় করছি, 80 কেজির বস্তা আরও বাড়ছে, তাহলে 80 কেজি এখন আবার বাড়ছে, 80 কেজি বস্তা বাড়ছে। কত টাকা করে? এটার দর সামনে লিখে রাখি 13 এবং এটার মূল্য দেওয়া আছে 1040। তাহলে এই লেনদেনটা আমাদের শেষ। এটা আমি ক্রস করে দেই শিক্ষার্থী বন্ধুরা, রাইট। তাহলে কি এটা তোমরা বুঝতে পেরেছো? আবারও বলি, এই 90 কেজি এটা আমার কিন্তু মানে আগে যেটা ছিল 14 তারিখ যেটা ছিল সেটা তো 20 তারিখও থাকবে, কারণ 14 তারিখ যেটা ফাইনাল আমার মজুদ পণ্য ছিল সেটা তো 20 তারিখে যেও থাকবে। তাহলে 90 কেজি থাকলো, নতুন করে কত আসলো? 80 কেজি আসলো, 13 টাকা করে 1040, এটা আমি ওখানে বসাইলাম। আচ্ছা, এরপর হলো মে মাসের 25 তারিখ। মে মাসের 25 তারিখ কি হইল? ইস্যু হইল। মে মাসের 25 তারিখ কি হলো শিক্ষার্থী বন্ধুরা? ইস্যু হইল। তাহলে আমি এখানে লিখি ইস্যু। ইস্যু মানে বিক্রয়। ইস্যুর অনেকগুলো নাম, ইস্যু, বিক্রয়, ঘাটতি, সরবরাহকারীকে ফেরত, ক্রয় ফেরত, বিভিন্ন নামে ইস্যু থাকতে পারে। তাহলে ইস্যু করছি কত কেজি? ইস্যু করছি কত কেজি? 120 কেজি। ইস্যু করছি কত কেজি শিক্ষার্থী বন্ধুরা? 120 কেজি। এখন দেখো আমার সামনে কিন্তু দুইটা বস্তা আছে, একটা হলো 90 কেজির বস্তা আর একটা হলো 80 কেজির বস্তা। কোনটা আমরা ছাড়বো এই 120-এর জন্য? কোনটা আগে ছাড়বো? 90 ছাড়বো না 80 ছাড়বো? 90 কেজিটা আগে ছাড়বো না 80 কেজিটা ছাড়বো? রাইট, আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। আমরা 90 কেজি আগে ছাড়বো। কেন? কারণ আমরা কোন পদ্ধতিতে অঙ্ক করি? ফিফো। ফিফো মানে কি? যেগুলো আগে কিনছি সেগুলো আগে বিক্রি করব, আগে আসে আগে যায়, অর্থাৎ উপর থেকে বিক্রি করতে করতে আমরা নিচের দিকে নামবো। তাহলে আমাদের আগে কোনটা আসছে? 90 কেজি। আমি ইস্যু করলাম 90 কেজি, ইস্যু করলাম, এটার সামনে এটার দর লিখে দেই, ঝামেলা শেষ। 90 কেজি আমরা কি করলাম শিক্ষার্থী বন্ধুরা? ইস্যু করলাম। তো 90 কেজি ইস্যু হলো, রাইট, কোনো সমস্যা নাই। এখন আমার 120 কেজি ইস্যু করতে হবে। আমি 90 কেজি একটা ইস্যু করলাম, তাহলে 120 কেজির জন্য আরও কয় কেজি ইস্যু করতে হবে? 30 কেজি। এখন আমার সামনে 80 কেজি আছে, এই 80 কেজি থেকে যদি আমি 30 কেজি ইস্যু করি তাহলে 80 কেজির এখানে কত থাকবে? 50 কেজি। আবারও বলতেছি খেয়াল করো, আমার 120 কেজি ইস্যু করতে হবে। কত কেজি ইস্যু করতে হবে? 120 কেজি। আমার সামনে দুইটা বস্তা, 90 কেজির বস্তা, 80 কেজির বস্তা। তাহলে 90 কেজি আগে ছাড়বো, যেহেতু এটা ফিফো সিস্টেম। এখন এই 90 কেজি আমি কি করছি? আগে ছাড়ছি, তাহলে আরও 30 কেজি লাগবে। তাহলে 80 কেজি থেকে যদি আমি আর বাকি 30 কেজি ছাড়ি তাহলে আমার 80 কেজির এখানে কত থাকবে? 50 কেজি। তাহলে এখানে সামনে দর বসাই দিলাম, এই যে এইটার দর বসাই দিলাম, এখান থেকে 50 কেজি থাকে 30 টাকা দর। তাহলে 90 গুণ 12 এখানে হয় 1080, আর এখানে হয় 30 গুণ 13 390, আর এখানে হয় 50 গুণ 13 650। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমি বলি যে আমি যে অঙ্কটা করলাম এই অঙ্ক থেকে আমার এখন সমাপনী মজুদ কত আছে? এই যে দেখো সমাপনী মজুদ কত আছে? 50 কেজি। সমাপনী মজুদ কত আছে? 50 কেজি। সমাপনী মজুদ আছে 50 কেজি, যেটার দর 13 টাকা এবং সমাপনী মজুদ পণ্যের মূল্য কত? 650 টাকা।
এখন কোনো বইতে কিন্তু খেয়াল করবা এই শেষে দুইটা জেড টানছে, কিন্তু আসলে এই জেড টানার দরকার নেই। আমি আবারও বলতেছি, এই জেড টানার কোনো নো নেসেসিটি, নো নিড অফ ব্যালেন্সিং বাই drawing these two straight lines. This doesn't need in this case because অনেকগুলো বইতে আমি দেখছি দিছে, কিন্তু ম্যাক্সিমাম এটা দেওয়ার দরকার নেই। এটা অবিরত পদ্ধতি। অবিরত পদ্ধতিতে মাস শেষে মানে মে মাসের 25 তারিখে আমার হাতে আছে 50 কেজি, যার মূল্য হলো 650 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে সিস্টেমে আমরা যে অঙ্কটা আজকে করলাম, এই সিস্টেমটা হলো আমাদের ফিবো সিস্টেম। আমি আজকে ক্লাসটা এখানে শেষ করব। তৃতীয় পর্বে আমি এই অঙ্কটাই, এই সেম অঙ্কটাই লিফোতে করব এবং অ্যাভারেজে করব। তোমরা যারা তৃতীয় পর্ব এখনও খুঁজে পাচ্ছ না, আমার ইউটিউব চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেলে গেলেই আমার তৃতীয় পর্ব পেয়ে যাবে, অথবা এই যে এখানে এই পাশে দেখো আমার তৃতীয় পর্বটা চলে আসতেছে, ওইটা ক্লিক করলেই, অথবা ডেসক্রিপশন বক্সে উল্টা ভি চিহ্ন আছে, ওখানে ক্লিক করলে তৃতীয় পর্বে পেয়ে যাবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।